নমস্কার দর্শক বন্ধুরা, এডুলাইট চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই। আমাদের ইন্ডিয়ান পলিটি ফ্রম এম লক্ষ্মীকান্ত যে আলোচনা হচ্ছিল তার আগে লাস্ট আলোচনা হয়েছে আগের আমাদের পর্বে সিটিজেনশিপ নিয়ে। আজকে আমরা সিটিজেনশিপের কিছু এমসিকিউ নিয়ে আলোচনা করব। দুটি এমসিকিউর সেট নিয়ে আমরা আলোচনা করব সিটিজেনশিপের। সো বন্ধুরা, আজকের ভিডিও শুরু করার আগে আপনাদেরকে জানিয়ে রাখি, যারা আমার চ্যানেলে নতুন ভিউয়ার আছেন তারা কাইন্ডলি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন বেল আইকনটি অন করে দেবেন, যাতে ভবিষ্যতে আমি যে ভিডিওগুলো আপলোড করতে থাকবো সেগুলো অ্যাজ এ নোটিফিকেশন আপনারা পেয়ে যান। এবং অবশ্যই বন্ধুরা, ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে ভিডিওগুলি শেয়ার করুন, ভিডিওতে লাইক দিন এবং ভিডিও তলার যে কমেন্ট সেকশন আছে সেখানে আপনার কমেন্ট লিখে জানান ভিডিওগুলো আপনাদের কীরকম লাগছে। সো বন্ধুরা, আজকের ক্লাস শুরু করা যাক। আজকে প্রথম কোয়েশ্চেন, দ্য সিটিজেনশিপ প্রোভাইডেড বাই দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ইজ, ভারতের সংবিধান আমাদেরকে কী ধরনের নাগরিকত্ব প্রদান করে? অপশন এ ডুয়েল সিটিজেনশিপ, অপশন বি সিঙ্গল সিটিজেনশিপ, অপশন সি বোথ অফ দ্য অ্যাবভ, অপশন ডি নান অফ দ্য অ্যাবভ। এখানে কিন্তু সঠিক আনসার হয়ে যাবে অপশন বি সিঙ্গল সিটিজেনশিপ। পরবর্তী কোশ্চেন, ইন্ডিয়ান সিটিজেনশিপ ক্যান নট বি অবটেন বাই, ভারতের নাগরিকত্ব কিভাবে কোন উপায়ে পাওয়া যায় না? অপশন এ আছে বাই বার্থ, অপশন বি আছে বাই ন্যাচারালাইজেশন, অপশন সি আছে ইনকর্পোরেটিং এনি পার্ট অফ ল্যান্ড ইন ইন্ডিয়া, অপশন ডি আছে ডিপোজিটিং মানি ইন ইন্ডিয়ান ব্যাংক। ভারতে যে নাগরিকত্ব পাওয়ার যে উপায়গুলি, এগুলি ভারতের নাগরিক আইন, যেটা 1955 সালের নাগরিকত্ব আইন, সিটিজেনশিপ অ্যাক্ট 1955, এই সিটিজেনশিপ অ্যাক্ট 1955-এ 5 রকমভাবে ভারতের নাগরিকত্ব পাওয়ার উপায় বর্ণিত আছে। আমরা যখন ক্লাস হয়েছে সেখানে ডিটেল আলোচনা করেছি। আমি আরেকবার আপনাদেরকে মনে করিয়ে দিই কী কী 5টি উপায়। প্রথম হচ্ছে বাই বার্থ, তারপর বাই ডিসেন্ট, তারপর বাই রেজিস্ট্রেশন, বাই ন্যাচারালাইজেশন অ্যান্ড ইনকর্পোরেশন অফ টেরিটরি। এখানে কিন্তু দেখুন বাই বার্থ আছে, বাই ন্যাচারালাইজেশন আছে, ইনকর্পোরেটিং এনি পার্ট অফ ল্যান্ড ইন ইন্ডিয়া। তাহলে এখানে 3টি আছে সঠিক, অর্থাৎ এইভাবে এই 3টি উপায়ে আমরা নাগরিকত্ব পেতে পারি। কিন্তু কোশ্চেন আমাদের কাছে ছিল পেতে পারি না কীভাবে, তাহলে অপশান ডি ডিপোজিটিং মানি ইন ইন্ডিয়ান ব্যাংক, এটা কিন্তু আমাদের ওই 5টি উপায়ের মধ্যে নেই, তাহলে এটাই হবে আনসার। এবং একটা খুব ভালোভাবে দেখলে বোঝা যায় যে একজন ব্যক্তি সে ভারতীয় ব্যাংকে টাকা জমা রাখলেই ভারতের নাগরিক হয়ে যাবে, এটা তো হতে পারে না, এইভাবে নাগরিকত্ব আসতে পারে না কখনোই। সেক্ষেত্রে কিন্তু অপশান ডিটা কিন্তু বোঝাই যাচ্ছে যে এটাই হবে রাইট আনসার। এবার 3 দাগের কোশ্চেনে ছিল যে হু অ্যামং দ্য ফলোয়িং ইজ নট এলিজিবল ফর রেজিস্টারিং অ্যান ওভারসিজ সিটিজেন অফ ইন্ডিয়া কার্ড হোল্ডার আন্ডার দ্য সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2015। কনস্টিটিউশনের যে আমাদের অ্যামেন্ডমেন্ট হয়, সেই অ্যামেন্ডমেন্টের যে নাগরিকত্ব সংশোধনী আইন, যেটা 2015 সালে, অর্থাৎ আমাদের 1955 সালের যে নাগরিকত্ব আইন তাকেই আবার সংশোধন করা হয় 2015 সালে, দিয়ে 2015 সালের নাগরিকত্ব সংশোধনী আইন তৈরি হয়। এবং সেখানে বলা হয়েছিল যে কীভাবে একজন ব্যক্তি কীভাবে ওভারসিজ ইন্ডিয়ান কার্ড হোল্ডার হতে পারেন। তো এখানে যে 4টে অপশান দেওয়া আছে আমাদেরকে চুজ করতে হবে কোন ক্যাটাগরিটা এলিজিবল নন আর কি। প্রথম অপশান এ আছে আ মাইনর চাইল্ড হুজ প্যারেন্টস আর অ্যান ইন্ডিয়ান সিটিজেন, একজন মাইনর চাইল্ড যার বাবা মা ভারতের নাগরিক, তিনি পেতে পারেন কি পারেন না? হ্যাঁ, তিনি পেতে পারেন। একজন মাইনর চাইল্ড তিনি যদি তার বাবা মা যদি ভারতের নাগরিক হন তাহলে সে কিন্তু ওভারসিজ সিটিজেন অফ ইন্ডিয়ান কার্ড হোল্ডার হতে পারে। অপশান বি স্পাউস অফ ফরেন অরিজিন অফ ইন্ডিয়ান সিটিজেন, ভারতের নাগরিকদের ফরেন অরিজিন স্পাউস, অর্থাৎ বিদেশি বংশভূত স্পাউস কথার অর্থ কী বলছে, যে একজন ভারতীয় সিটিজেন তিনি যদি মহিলা হন সেক্ষেত্রে তার স্বামী হবেন বিদেশি, আর যদি একজন পুরুষ যদি ভারতীয় সিটিজেন হন সেক্ষেত্রে তার স্ত্রী হবেন বিদেশি। স্পাউস অর্থাৎ স্বামী কিংবা স্ত্রী যে কোনো একজন। ইন্ডিয়ান যদি স্বামী ইন্ডিয়ান হয় তাহলে স্ত্রী হবেন ফরেনার, যদি স্ত্রী হন ইন্ডিয়ান তাহলে স্বামী হবেন ফরেনার, এই ধরনের বলতে চাইছে এটা স্পাউস অফ ফরেন অরিজিন অফ অ্যান ইন্ডিয়ান সিটিজেন। অপশন সি ইন্ডিয়ান হু মাইগ্রেটেড টু পাকিস্তান আফটার পার্টিশন, আর অপশন ডি আ গ্রেট গ্র্যান্ডচাইল্ড অফ আ পার্সন who is citizen of another country but whose grandparents were a citizen of India at the time of commencement of the constitution, অর্থাৎ ভারতীয় সংবিধানের সূচনাকালে কোনো একজন ব্যক্তির দাদু ঠাকুমা ভারতের নাগরিক ছিলেন, সেই ব্যক্তি কি ওভারসিজ সিটিজেন কার্ড হোল্ডার হতে পারেন? এখন প্রশ্ন হচ্ছে এ বি এবং ডি তিনটে কিন্তু ঠিক আছে, অপশন সি এর ক্ষেত্রে এটা কিন্তু ভুল আছে, ইন্ডিয়ান হু মাইগ্রেটেড টু পাকিস্তান আফটার পার্টিশন। এটা যদি আমরা একটু
বিস্তারে আলোচনা করি। অ্যাজ পার্ট অফ সিটিজেনশিপ অ্যাক্ট 1955, ভারতীয় সংবিধানের যে ভারতীয় নাগরিকত্ব আইন যেটা আছে 1955 সালে, সেটা অনুসারে ইফ অ্যান অ্যাপ্লিক্যান্ট হ্যাড এভার বিন আ সিটিজেন অফ পাকিস্তান অর বাংলাদেশ, যদি কোনো অ্যাপ্লিক্যান্ট আবেদনকারী কোনো সময়ের জন্য হলেও পাকিস্তান কিংবা বাংলাদেশের নাগরিক থেকে থাকেন, হি অর সি উইল নট বি এলিজিবল ফর ওভারসিজ সিটিজেনশিপ অফ ইন্ডিয়া, তিনি কিন্তু ওভারসিজ সিটিজেনশিপ অফ ইন্ডিয়া হওয়ার যোগ্য নন। এবার আমরা চলে আসি অপশন 4, হুইচ কান্ট্রি অ্যাকসেপ্টেড দ্য পলিসি অফ ডুয়েল সিটিজেনশিপ, কে ডুয়েল সিটিজেনশিপ পন্থাটা গ্রহণ করেছে? অপশন এ ইন্ডিয়া, অপশন বি কানাডা, অপশন সি অস্ট্রেলিয়া, অপশন ডি ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। এখানে কিন্তু সঠিক আনসার হবে অপশন ডি, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। Question 5, who or which of the following is competent to prescribe conditions for acquisition of citizenship? এখানে কে বা কারা ভারতের নাগরিকত্ব কিভাবে পাওয়া যায় সেটা প্রেসক্রাইব করবেন, তার শর্তগুলো ঠিক করবেন, জানাবেন। অর্থাৎ ভারতের নাগরিকত্ব কিভাবে পাওয়া যায় সেই ব্যাপারটা পুরো ঠিকঠাক করে কোন সংস্থাটি, কে বা কারা? অপশান এ আছে ইলেকশন কমিশন, নির্বাচন কমিশন, না নির্বাচন কমিশন করে না। অপশান বি আছে প্রেসিডেন্ট, রাষ্ট্রপতিও করেন না। অপশান সি আছে পার্লামেন্ট অ্যান্ড স্টেট লেজিসলেচার জয়েন্টলি, পার্লামেন্ট করে কিন্তু স্টেট লেজিসলেচার অর্থাৎ রাজ্য বিধানসভা কিন্তু কোনোভাবেই নাগরিকত্বের জন্য কোনো আইন করতে পারে না বা জড়িত নয় এক্ষেত্রে। অপশান ডি আছে পার্লামেন্ট, খালি সংসদ হয়, সংসদ করতে পারে, আমরা বললাম এখনই যে পার্লামেন্ট করতে পারে, স্টেট লেজিসলেচার কিন্তু করতে পারে না, প্রেসিডেন্টও করতে পারে না, নির্বাচন কমিশনও করতে পারে না। সেক্ষেত্রে কিন্তু অপশান ডি হচ্ছে রাইট আনসার। 6 দাগের কোশ্চেনে চলে আসি, হাউ মেনি ইয়ার্স ডাজ আ পার্সন অফ ইন্ডিয়ান অরিজিন নিড টু রিসাইড ইন ইন্ডিয়া টু বিকাম আ সিটিজেন অফ ইন্ডিয়া আন্ডার দ্য সিটিজেনশিপ অ্যাক্ট 1955? 1955 সালের নাগরিকত্ব আইন অনুসারে কোনো ভারতীয় ব্যক্তি যিনি ভারতীয় বংশভূত, তাকে কত বছর ভারতে থাকতে হবে ভারতের নাগরিকত্ব পাওয়ার জন্য? অপশন এ আছে 5 বছর, অপশন বি 3 বছর, অপশন সি 7 বছর, অপশন ডি 9 বছর। এখানে কিন্তু সঠিক আনসার হবে অপশন সি 7 বছর। এবার আমরা চলে আসি 7 দাগের কোশ্চেনে, কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্টস। ফার্স্ট স্টেটমেন্ট কি বলছে, আর্টিকেল 371A টু 371I ওয়ার ইনসার্টেড ইন দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। ভারতের সংবিধানে 371A এবং থেকে 371I এই কটা আইন ঢুকেছে, ইনসার্টেড ইন দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, ভারতের সংবিধানে ঢুকেছে। টু মিট রিজিওনাল ডিমান্ড অফ নাগাল্যান্ড, রিজিওনাল ডিমান্ড কিছু জায়গার রিজিওনাল ডিমান্ডগুলোকে দেখার জন্য। কোন কোন জায়গার? নাগাল্যান্ড, আসাম, মণিপুর, অন্ধ্রপ্রদেশ, সিকিম, মিজোরাম, অরুণাচল প্রদেশ অ্যান্ড গোয়া। একের দাগের স্টেটমেন্ট কিন্তু ঠিক আছে। 371 থেকে 371A থেকে 371I এই ধারাগুলি কিন্তু ভারতীয় সংবিধানে ঢুকেইছে। এই নাগাল্যান্ড, আসাম, মণিপুর, অন্ধ্রপ্রদেশ, সিকিম, মিজোরাম, অরুণাচল প্রদেশ এবং গোয়া এই কটা জায়গার রিজিওনাল ডিমান্ডগুলোকে দেখার জন্য। 2 নম্বরে কী বলা হচ্ছে, কনস্টিটিউশন অফ ইন্ডিয়া অ্যান্ড দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা envisages a dual policy, the union and the state but a single citizenship। অর্থাৎ ভারত এবং আমেরিকা যুক্তরাষ্ট্র একটা ডুয়েল সিটিজেনশিপ গ্রহণ করেছে। কি ডুয়েল সিটিজেনশিপ ধারণ করেছে, যেখানে থাকবে ইউনিয়ন থাকবে, কেন্দ্র থাকবে এবং স্টেট রাজ্য থাকবে, বাট এ সিঙ্গেল সিটিজেনশিপ, কিন্তু সিঙ্গেল সিটিজেনশিপ গ্রহণ করেছে। এটি এখানে ভুল আছে, কারণ আমরা একটু আগে দেখলাম যে আমেরিকা কিন্তু সিঙ্গেল সিটিজেনশিপ নয়, আমেরিকা ডুয়াল সিটিজেনশিপ গ্রহণ করেছে। কিন্তু ডুয়েল পলিসি যেটা, সেটা কিন্তু ভারত এবং ইন্ডিয়া দুজনেরই এই যুক্তরাষ্ট্রীয় কাঠামো আছে, অর্থাৎ কেন্দ্র আছে এবং রাজ্য আছে। কিন্তু সিঙ্গেল সিটিজেনশিপ একমাত্র ভারতই গ্রহণ করেছে, আমেরিকা কিন্তু ডুয়াল সিটিজেনশিপ গ্রহণ করেছে। তাহলে সেক্ষেত্রে 2 দাগের স্টেটমেন্টটা ভুল আছে। 3 দাগের স্টেটমেন্ট কি বলছে, দ্য ন্যাচারালাইজ সিটিজেন অফ ইন্ডিয়া ক্যান নেভার বি ডিপ্রাইভড অফ হিজ সিটিজেনশিপ। একজন ন্যাচারালাইজ সিটিজেন অফ ইন্ডিয়া, ভারতের একজন ন্যাচারালাইজ সিটিজেনের তার নাগরিকত্ব কিন্তু কোনোভাবেই বাতিল হতে পারে না কখনো, এটা ভুল আছে। তার নাগরিকত্ব কিন্তু শর্ত সাপেক্ষে বাতিল হতে পারে। তাহলে এখানে যদি আমরা দেখি 1, 2 এবং 3, এখানে 1এরটাই ঠিক আছে, 2 আর 3 কিন্তু ভুল আছে। এবার অপশন দেখুন, অপশন এ আছে 1, 2, 3, অপশন বি 1, 3 অনলি, অপশন সি 3 অনলি, অপশন ডি 1 অনলি। এখানে কিন্তু আনসার হবে অপশন ডি 1 অনলি। হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট, পরবর্তী কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস ইজ অর আর কারেক্ট। প্রথম স্টেটমেন্ট কি বলছে, সিটিজেনশিপ ইজ মেনশনড ইন পার্ট 2 অফ দ্য কনস্টিটিউশন। অপশন স্টেটমেন্ট 2 কি বলছে, আর্টিকেল 4 to 11 ডিল উইথ সিটিজেনশিপ। এখানে কি বলা হচ্ছে যে অপশন
অপশন এ হচ্ছে অনলি ওয়ান, অপশন বি অনলি টু, অপশন সি বোথ অফ দেম, অপশন ডি নান অফ দেম। সিটিজেনশিপ ইজ মেনশনড আন্ডার পার্ট 2 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। ভারতীয় সংবিধানের পার্ট 2তে সিটিজেনশিপ মেনশন করা আছে। হুইচ ইনকর্পোরেট আর্টিকেল 5 to 11, যেখানে 5 থেকে 11 নম্বর ধারায় কিন্তু ভারতীয় সংবিধান সম্বন্ধে ভারতীয় সংবিধানের নাগরিকত্ব সম্বন্ধে আলোচনা করা আছে। সেখানে আমাদের এখানে স্টেটমেন্টগুলো দেখলে অপশান স্টেটমেন্ট 1 যেটা সিটিজেনশিপ মেনশনড ইন পার্ট 2 অফ দ্য কনস্টিটিউশন, এটা একদম ঠিক আছে। এবং 2 থেকে যেটা আর্টিকেল 4 to 11, এটা 5 to 11 হবে, সেক্ষেত্রে 2 থেকে অপশানটি ভুল আছে। তাই সঠিক আনসার হয়ে যাবে অনলি ওয়ান, দ্যাটস মিন অপশান এ হচ্ছে রাইট আনসার। এরপর 9 থাকে হুইচ অফ দ্য ফলোয়িং রাইটস আর এক্সক্লুসিভলি কনফার্ড টু দ্য সিটিজেন অফ ইন্ডিয়া। এখানে কতগুলো রাইট বা অধিকার দেওয়া আছে, মৌলিক অধিকার, এর মধ্যে কোনগুলো ভারতীয় নাগরিকরাই শুধু ভোগ করতে পারেন, বিদেশিরা ভোগ করতে পারেন না। প্রথম আছে আর্টিকেল 15, 2 নম্বর আছে আর্টিকেল 17, 3 নম্বর আর্টিকেল 18, 4 নম্বর আর্টিকেল 19, 5 নম্বর আর্টিকেল 28, 6 নম্বর আর্টিকেল 29। অপশান আছে কি এ 1, 2, 3, 5, 6, অপশান বি আছে 1, 2, 4, 5, 6, অপশান সি আছে 1, 4, 6, অপশান ডি আছে 1, 3 এবং 6। এখানে কিন্তু সঠিক আনসার হয়ে যাবে অপশান সি 1, 4 এবং 6, অর্থাৎ আর্টিকেল 15, আর্টিকেল 19 এবং আর্টিকেল 29। আর্টিকেল 15-এ কী আছে যে ধর্ম, বর্ণ, লিঙ্গ, জন্মস্থান নির্বিশেষে কোনো ভারতীয়র সাথে বৈষম্যমূলক আচরণ করা যাবে না, অর্থাৎ তারা সবাই সমান। রাইট টু ইকুয়ালিটির মধ্যে আছে, সমতার অধিকার, সাম্যের অধিকার, তার মধ্যে কিন্তু এটা আছে আর্টিকেল 15। এরপর চলে আসে আমরা আর্টিকেল 19, 1, 4 এবং 6 বলা হলো। তাহলে 4 নম্বরে কী আছে যে 19 নম্বর আর্টিকেল, যেটা ভারতের স্বাধীনতার অধিকার, এবং এই অধিকারটি ভারতের যে মৌলিক অধিকারগুলো আছে তার মধ্যে সবথেকে বড় অধিকার। এখানে বলা আছে বাক স্বাধীনতা এবং মতামত প্রকাশের অধিকার, যে কোনো স্থানে ঘুরে বেড়ানো, জীবিকা অর্জন বা বসবাসের অধিকার, শান্তিপূর্ণভাবে অবস্থান, সভা সমিতি গঠনের অধিকার, এই অধিকারগুলি এখানে দেওয়া আছে। তাহলে এটাও খালি ভারতীয়রাই ভোগ করতে পারেন, কোনো বিদেশি ভোগ করতে পারেন না। এবার 6 নম্বর যেটা আছে আর্টিকেল 29, আর্টিকেল 29 এবং 30 আছে শিক্ষা ও সংস্কৃতির অধিকার, এবং এই দুটোই কিন্তু ভারতীয় যারা নাগরিক তারা ভোগ করতে পারে, বিদেশি নাগরিকরা ভোগ করতে পারেন না। 29, 30 দুটোই, এখানে 30 নেই, অপশানে 29 আছে, তাই 29টাই আমরা ধরবো। তো সেক্ষেত্রে অপশান 1 অর্থাৎ আর্টিকেল 15, আর্টিকেল 19 এবং আর্টিকেল 29, 1, 4, 6 হচ্ছে রাইট আনসার, অর্থাৎ অপশান সি। পরবর্তী 10 নম্বর কোশ্চেনে চলে আসি। হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ অর আর কারেক্ট? এ অপশান স্টেটমেন্ট এ কী বলা হচ্ছে, আ পারসন বিকাম আ সিটিজেন অফ ইন্ডিয়া উইথ দ্য ইনকর্পোরেশন অফ আ ফরেন টেরিটরি টু হুইচ হি অর সি বিলংড থ্রু ন্যাচারালাইজেশন। সে কোনো একজন ব্যক্তি কোনো একটা দেশে থ্রু ন্যাচারালাইজেশন সিটিজেনশিপ পেয়েছিলেন, তিনি যদি ভারতবর্ষের সিটিজেনশিপ নিতে আসেন তাহলে তাকে সেখানকার ফরেন টেরিটরির সাথে ইনকর্পোরেটিং মনোভাব দেখাতে হবে। এ ধরনের কোনো আইন আমাদের ভারতীয় সংবিধানে নেই। 2 নম্বর কী বলছে, ন্যাচারালাইজেশন রেফার্স টু অ্যাকোয়ারিং অফ ইন্ডিয়ান সিটিজেনশিপ ইফ আইদার অফ দ্য প্যারেন্ট ওয়ার ইন্ডিয়ান সিটিজেন ফর আ পারসন বর্ন আফটার জুলাই 18, 1987 অ্যাট দ্য টাইম অফ হিজ বার্থ। অর্থাৎ বলতে চাইছে যে ভারতের কোনো ব্যক্তি যদি ভারতের নাগরিকত্ব পেতে যান ন্যাচারালাইজেশনের মাধ্যমে, তাহলে এবং তার জন্ম যদি 1987 সালের 1 জুলাইয়ের পরে হয়, সেক্ষেত্রে তার বাবা মা বা মা কোনো একজনের তার জন্মের সময় ভারতের নাগরিক হতে হবে। কোনো একজন ভারতীয় যিনি ভারতে জন্মগ্রহণ করছেন 1987 সালের 1 জুলাইয়ের পরে, যদি 1987 সালে 1 জুলাইয়ের পরে জন্মগ্রহণ করেন, সেক্ষেত্রে তার বাবা বা মা কেউ একজন যদি ভারতের নাগরিক হন, তাহলে সে ব্যক্তিটি কিন্তু ভারতের নাগরিক হতে পারবেন, কিন্তু সেটা বাই বার্থ, জন্মসূত্রে, বাই ন্যাচারালাইজেশন। অর্থাৎ এখানে পুরো স্টেটমেন্টেই ঠিক দেওয়া আছে, কিন্তু একটি কথাই ভুল দেওয়া আছে যে ন্যাচারালাইজেশন রেফার্স, ন্যাচারালাইজেশনের মাধ্যমে কিন্তু নাগরিকত্ব পাওয়ার উপায় এটা নয়, এটা বাই বার্থ, জন্মসূত্রে পাওয়ার উপায়। সেক্ষেত্রে 1 এবং 2 দুটোই কিন্তু এখানে ভুল স্টেটমেন্ট। কোড কী দেওয়া আছে, অপশান এ দেওয়া আছে অনলি 1, অপশান বি অনলি 2, অপশান সি বোথ অফ দেম, অপশান ডি নান অফ দেম। এখানে কিন্তু সঠিক আনসার হবে অপশান ডি, নান অফ দেম। এবার 11 নম্বর কোশ্চেন, সিঙ্গল সিটিজেনশিপ সার্ভস হুইচ অফ দ্য ফলোয়িং ফাংশন। সিঙ্গেল সিটিজেনশিপ কোন কাজটা করে, আমাদের দেশে কোন কাজটার জন্য সিঙ্গেল সিটিজেনশিপ প্রদান করা হয়েছে, কী কারণে? অপশান এ হচ্ছে প্রোভাইডিং ইউনিফর্ম রাইট, সমস্ত ভারতবাসীকে একটা
একই রকম অধিকার দেওয়া, ইউনিফর্ম একই রকমের অধিকার দেওয়া। অপশন বি হচ্ছে প্রমোটিং ফ্রেটার্নিটি, অর্থাৎ ভ্রাতৃত্ববোধ জাগিয়ে তোলা ভারতবাসীর মধ্যে। অপশন সি বোথ অফ দেম, অপশন ডি নান অফ দ্য অ্যাবাভ। এখানে কিন্তু দুটো অপশন সি নান বোথ অফ দেম, অর্থাৎ অপশন এতে আর অপশন বিতে আছে দুটোই কিন্তু ঠিক। প্রোভাইডিং ইউনিফর্ম রাইট, অর্থাৎ সবাইকে সমান অধিকার দেওয়া, সমান অধিকার। এবং অপশন বি প্রমোটিং ফ্র্যাটার্নিটি, ভারতের মধ্যে ভ্রাতৃত্ববোধ জাগিয়ে তোলা। এই দুটোই হচ্ছে সিঙ্গেল সিটিজেনশিপের কাজ। সবাই ভারতের নাগরিক, আমরা যতজন ভারতে বসবাস করি সবাই ভারতবাসী, একটি নাগরিকত্ব আমাদের, আমরা সবাই ভারতবাসী। এবং এর মাধ্যমে কি করা হচ্ছে, সমস্ত ভারতবাসীকে সমান অধিকার দেওয়া হচ্ছে এবং ভারতীয়দের মধ্যে প্রতিটি ভারতবাসী পরস্পরের ভাই এরকম একটা মনোভাব জাগানো হচ্ছে। সেক্ষেত্রে অপশান সি কিন্তু রাইট অ্যান্সার। এবার চলে আসি 12 দাগের কোশ্চেনে। দ্য সিটিজেনশিপ অ্যাক্ট 1955 প্রোভাইডস ফর দ্য লস অফ সিটিজেনশিপ থ্রু হুইচ অফ দ্য ফলোয়িং মুড। আমাদের যে 1955 সালে নাগরিকত্ব আইন ছিল সেখানে কীভাবে নাগরিকত্ব বাতিলের কথা বলা হয়েছে। অপশন এ আছে রিনাউন্সিয়েশন, অপশন বি আছে টার্মিনেশন, অপশন সি আছে ডিপ্রাইভেশন, অপশন ডি আছে অল অফ দেম। রিনাউন্সিয়েশন মানে হচ্ছে কোনো একজন ব্যক্তি ত্যাগ করে আছে, কুইট ফরগো, আমাদের নাগরিকত্বটা, ভারতের নাগরিকত্বটা সে ছেড়ে দিয়ে চলে যাচ্ছে। অপশন বি টার্মিনেশন, কোনো একজন ব্যক্তি ভারতের নাগরিকত্ব ছেড়ে দিয়ে বা জানিয়ে করে ছেড়ে দিয়ে যাচ্ছে না, সে বিদেশে গিয়ে কোনো একটা দেশের নাগরিকত্ব নিয়ে হলো, তখন কিন্তু অটোমেটিক তার নাগরিকত্বটা টার্মিনেশন হয়ে যাবে, এখান থেকে বাতিল হয়ে যাবে। আর ডিপ্রাইভেশন অর্থাৎ কোনো একজন ব্যক্তিকে শর্ত সাপেক্ষে আমাদের কেন্দ্রীয় সরকার কিন্তু তার নাগরিকত্ব কেড়ে নিতে পারে। এই 3 রকমভাবে নাগরিকত্ব যেতে পারে, অর্থাৎ এখানে অপশন ডি অল অফ দেম এটা হচ্ছে রাইট আনসার। এরপর আমরা পরবর্তী যে সেটটি আছে সিটিজেনশিপের সেটা নিয়ে চলে আসছি। কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্ট। আ পার্সন হু ওয়াজ বর্ন অন 26 January 1951 in Rangoon, whose father was a citizen of India by birth at the time of his birth, is demand to be an Indian citizen by descent। অর্থাৎ বলতে চাইছে একজন ব্যক্তি যে 26 জানুয়ারি 1951, অর্থাৎ 1951 সালের 26 জানুয়ারি এই তারিখে তিনি জন্মগ্রহণ করেছেন এবং কোথায় জন্মগ্রহণ করেছেন, রেঙ্গুনে, যার বাবা হচ্ছে সিটিজেন অফ ইন্ডিয়া বাই বার্থ অ্যাট দ্য টাইম অফ হিজ বার্থ, এবং তার জন্মের সময় তার বাবা ছিলেন ভারতের নাগরিক, জন্মসূত্রে ভারতের নাগরিক ছিলেন তার বাবা। তিনি যখন রেঙ্গুনে জন্মগ্রহণ করছেন তখন তার বাবা জন্মসূত্রে ভারতের নাগরিক ছিলেন। সেই ব্যক্তি কি ভারতের নাগরিক হওয়ার জন্য অ্যাপ্লাই করতে, মানে ভারতের নাগরিকত্ব পেতে পারেন? অবশ্যই পেতে পারেন, কারণ আমাদের বলা আছে যে 26 জানুয়ারি 1950 থেকে 1 জুলাই 26 জানুয়ারি 1950 থেকে যদি কোনো ব্যক্তি 10 ডিসেম্বর 1992 এই তারিখের মধ্যে ভারতবর্ষের বাইরে কোনো দেশে জন্মগ্রহণ করে থাকেন এবং তিনি যখন জন্মগ্রহণ করছেন তখন তার বাবা বা মা কেউ একজন ভারতের নাগরিক থেকে থাকেন, তাহলে তিনি কিন্তু ভারতের নাগরিকত্বের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এবং এখানে 26 জানুয়ারি 1950 থেকে 10 ডিসেম্বর 1992 তার মধ্যে এটা পড়ছে 26 জানুয়ারি 1951, এবং তিনি রেঙ্গুনে জন্মগ্রহণ করেছেন এবং তার জন্মের সময় কিন্তু তার বাবা ভারতের নাগরিক ছিলেন, সেক্ষেত্রে তিনি নাগরিকত্বের জন্য অ্যাপ্লাই করতে পারেন। এবার স্টেটমেন্ট 2 কী বলা হচ্ছে, আ পার্সন হু ওয়াজ বর্ন অন 1 জুলাই 1988 ইন ইটানগর, ভারতবর্ষের ইটানগরে তিনি জন্মগ্রহণ করেছেন 1988 সালের 1 জুলাই। হুজ মাদার ইজ এ সিটিজেন অফ ইন্ডিয়া অ্যাট দ্য টাইম অফ হিজ বার্থ বাট দ্য ফাদার ওয়াজ নট, ইজ ডিমড টু বি এ সিটিজেন অফ ইন্ডিয়া বাই বার্থ। তিনি কি তাকে কি ভারতের জন্মসূত্রে ভারতের নাগরিক বলে গণ্য করা হবে? যিনি এমন একজন ব্যক্তি যিনি 1988 সালে 1 জুলাই জন্মগ্রহণ করেছেন। কোথায়? ভারতবর্ষে জন্মগ্রহণ করেছেন। এখানে যদি আমরা বাই বার্থ যদি আমরা যে আইন নিয়মগুলো আছে আমরা যদি পর্যালোচনা করি, আমরা দেখতে পাবো যে 1 জুলাই 1987 তারিখে বা তারপর কোনো ব্যক্তি যদি ভারতে জন্মগ্রহণ করেন, কত তারিখের মধ্যে? 3 ডিসেম্বর 2004-এর মধ্যে, অর্থাৎ 1 জুলাই 1987 পর থেকে 1 জুলাই 1987 থেকে 3 ডিসেম্বর 2004 পর্যন্ত কোনো ব্যক্তি যদি ভারতে জন্মগ্রহণ করে থাকেন, ভারতের মধ্যে আর কি জন্মগ্রহণ করে থাকেন, তাহলে সেই ব্যক্তির
ভারতের নাগরিকত্ব পেতে পারেন যদি তার প্যারেন্টস বা বাবা মার কেউ একজন ভারতের সেই সময় তার জন্মের সময় ভারতের নাগরিক থেকে থাকেন। অর্থাৎ দ্বিতীয় স্টেটমেন্ট যেটা আছে এটাও কিন্তু ঠিক। তাহলে প্রথমেরটা আমরা দেখলাম কি বাই ডিসেন্ট অর্থাৎ রক্তসূত্রে, এবং দ্বিতীয়টা আমরা দেখছি বাই বার্থ জন্মসূত্রে, দুটোই কিন্তু এখানে ঠিক আছে। হুইচ অফ দ্য স্টেটমেন্ট গিভেন অ্যাবাভ ইজ আর কারেক্ট, তাহলে এখানে দুটোই, তাহলে অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার, বোথ 1 and 2। এবার আমরা চলে আসি 2 দাগের কোশ্চেনে। Under the Citizenship Act 1955, by which of the following ways can a person become a citizen of India? কীভাবে এই 1955 সালের যে আইন ছিল সেই আইন অনুসারে কীভাবে ভারতের একজন ভারতীয় একজন ব্যক্তি ভারতের নাগরিকত্ব পেতে পারেন? প্রথম 1 নম্বর আছে বাই বার্থ, 2 নম্বর আছে বাই ডিসেন্ট, 3 নম্বর আছে বাই রেজিস্ট্রেশন, 4 নম্বর আছে বাই ন্যাচারালাইজেশন, 5 নম্বর আছে বাই ইনকর্পোরেশন অফ টেরিটরি। সিটিজেনশিপ অ্যাক্ট 1955 অনুসারে কিন্তু এই 5টি উপায়ই ছিল, এই 5 রকমভাবে ভারতের নাগরিকত্ব পাওয়া যেত। কিন্তু এখানে একটু ভুল হয়ে গেছে। একের দাগে আছে বাই বার্থ জন্মসূত্রে পাওয়া যেত, 2 নম্বর আছে বাই ডিসেন্ট রক্তসূত্রে পাওয়া যেত, 3 নম্বর আছে বাই রেজিস্ট্রেশনের মাধ্যমে পাওয়া যেত, 4 নম্বর আছে ভালো করে দেখুন ন্যাশনালাইজেশন আছে, ন্যাচারালাইজেশন নেই, ন্যাচারালাইজেশন হলে হতো, বাই ন্যাচারালাইজেশন হলে হতো, এখানে কিন্তু আছে বাই ন্যাশনালাইজেশন, এটা কিন্তু ভুল আছে, ন্যাশনালাইজেশন হবে না। 5টা যে উপায় আছে তার মধ্যে হচ্ছে বাই বার্থ, বাই ডিসেন্ট, বাই রেজিস্ট্রেশন, বাই ন্যাচারালাইজেশন, বাই ইনকর্পোরেশন অফ টেরিটরি, কিন্তু এখানে 4 নম্বরে বাই ন্যাচারালাইজেশন নেই, বাই ন্যাশনালাইজেশন আছে। সেক্ষেত্রে 2 দাগের যে কোশ্চেনে এখানে কিন্তু 4 দাগের যে স্টেটমেন্ট আছে এটা ভুল। সেক্ষেত্রে আমরা যদি অপশান দেখি, আমরা যদি আনসার দেখি তাহলে কী হচ্ছে এখানে 1 2 3 5 এটা হচ্ছে রাইট, 1 2 3 5, 4টা ভুল। 1 2 3 5 আমাদের অপশান দেখি, আমাদের প্রথমেই আছে 1 2 3 4 5, অপশান বিতে আছে 1 আর 2, অপশান সিতে আছে 1 2 3 5, আর অপশান ডিতে আছে 3 4 5। এখানে অপশান সি হবে রাইট অ্যান্সার, 1 2 3 এবং 5। এবার 3 দাগের কোশ্চেনে চলে আসি, হুইচ অফ দ্য ফলোয়িং আর্টিকেল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন ডিল উইথ সিটিজেনশিপ ইন ইন্ডিয়া? ভারতবর্ষের নাগরিকত্ব নিয়ে ডিল করে কোন আর্টিকেল, কোন ধারা? অপশানে আছে আর্টিকেল 333 333 to 337, অপশান বি আছে আর্টিকেল 17 টু আর্টিকেল 20, অপশান সি আছে আর্টিকেল 5 টু আর্টিকেল 11, অপশান ডি আছে আর্টিকেল 1 টু আর্টিকেল 4। আমরা আগের যে এমসিকিউ সেটটা আলোচনা করলাম সেখানে আমরা বলেছিলাম যে আমাদের ভারতীয় সংবিধানের 2 নম্বর পার্টে 5 থেকে 11 নম্বর ধারায় সংবিধান নিয়ে আমাদের নাগরিকত্ব নিয়ে আলোচনা করা আছে। সেক্ষেত্রে 3 দাগের অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। কোশ্চেন 4, ইন হুইচ অফ দ্য ফলোয়িং ইয়ার সিটিজেনশিপ অ্যাক্ট 1955 হ্যাজ বিন অ্যামেন্ডেড? ভারতের যে 1955 সালের যে নাগরিকত্ব আইন এটা কোন বছর অ্যামেন্ডেড করা হয়? কী কী অপশান আছে দেখুন, 1986 সাল, 1992 সাল, 2003 সাল, 2005 সাল। আমরা যখন অ্যামেন্ডমেন্ট সিটিজেনশিপ অ্যাক্ট 1955-এর অ্যামেন্ডমেন্ট পড়িয়েছিলাম তখন আপনাদের কিছু হিন্টস দিয়েছিলাম যে 1986 সালে হয়েছিল, 1992 সালে পাকিস্তান ওয়ার্ল্ড কাপ জিতে সেবারও হয়েছিল, 2003 সালে সৌরভ গাঙ্গুলির ক্যাপ্টেন্সিতে ভারত বা ওয়ার্ল্ড কাপে ফাইনালে ওঠে ক্রিকেট ওয়ার্ল্ড কাপের, সেবারও হয়েছিল, এবং 5 সালেও হয়েছিল 2005 সালে, এবং 2003 আর 2005, একটা শেষে 3 আছে একটা শেষে 5 আছে, 5 দিনে গুণ করলে হয় 15, অর্থাৎ 2015 সালেও হয়েছিল। সেক্ষেত্রে 86, 92, 2003, 2005 4বারই কিন্তু হয়েছে। তাহলে এখানে 4 থেকে যদি আমরা অপশান দেখি, অপশান এতে আছে 2 3 4, অপশান বিতে আছে 1 2 4, অপশান সিতে আছে 1 2 3 4, অপশান ডিতে আছে 1 2 3, তাহলে এখানে আনসার হয়ে যাবে অপশান সি 1 2 3 4। 4টে বছরই কিন্তু 86, 92, 2003 এবং 2005 4বারই অ্যামেন্ডমেন্ট হয়েছিল আপনার 1955 সালের সিটিজেনশিপ অ্যাক্ট। পরবর্তী কোশ্চেন, হুইচ আর্টিকেল অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ডিল উইথ দ্য রাইটস অফ সিটিজেনশিপ অফ সার্টেন পারসন অফ ইন্ডিয়ান অরিজিন রিসাইডিং আউটসাইড ইন্ডিয়া? ভারতবর্ষের বাইরে
যে ব্যক্তি বসবাস করেন, ভারতবর্ষের বাইরে যে ব্যক্তি বসবাস করেন, ভারতীয় বংশোদ্ভূত, তিনি ভারতের নাগরিকত্ব পেতে চান, এক্ষেত্রে কোন আর্টিকেলটা প্রযোজ্য? এক্ষেত্রে যদি আমরা অপশান দেখি, অপশান এতে আছে আর্টিকেল 7, অপশান এতে আছে আর্টিকেল 7, অপশান বিতে আছে আর্টিকেল 10, অপশান সিতে আছে আর্টিকেল 8, অপশান ডিতে আছে আর্টিকেল 9। আপনারা সিটিজেনশিপ নিয়ে যে আলোচনা আমাদের হয়েছিল, যে চ্যাপ্টারটা নিয়ে যে আমাদের আলোচনা ছিল, ওই আলোচনাটা আপনারা ভালোভাবে ভিডিওগুলো দেখবেন, তাহলে কিন্তু এই কোশ্চেনগুলো যথেষ্ট ইজি লাগবে আপনাদের কাছে। এখানে আমাদের সঠিক আনসার হয়ে যাবে অপশান সি, আর্টিকেল 8, অপশান সি আর্টিকেল 8 হয়ে যাবে রাইট আনসার। পার্সন অফ ইন্ডিয়ান অরিজিন রিসাইডিং আউটসাইড অফ ইন্ডিয়া, এই ক্রাইটেরিয়াটা, এই ধরনের মানুষের ক্ষেত্রে ভারতের নাগরিকত্ব পেতে গেলে কিন্তু 8 নম্বর আর্টিকেল অনুসারে পাবে। 8 নম্বর আর্টিকেল এটা নিয়ে লেখা আছে। 7 নম্বরে কী লেখা আছে? 7 নম্বরে লেখা আছে যে মাইগ্রেটেড টু পাকিস্তান বা লেটার রিটার্ন, কোনো একজন ব্যক্তি পাকিস্তানে চলে গেছেন এবং পরবর্তীকালে আবার তিনি ভারতবর্ষে ঘুরে এসেছেন, সেই ক্ষেত্রে হবে আর্টিকেল 7। তাহলে এখানে আর্টিকেল 8 হচ্ছে রাইট আনসার। এরপর 6 দাগের কোশ্চেন, হুইচ ওয়ান অ্যামং দ্য ফলোয়িং হ্যাজ দ্য পাওয়ার টু রেগুলেট দ্য রাইট অফ সিটিজেনশিপ ইন ইন্ডিয়া? ভারতের নাগরিকত্ব পাওয়ার যে অধিকার, সেটা নিয়ে কথা বলার কথা, সেটাকে রেগুলেট করার ক্ষমতা কার আছে? দ্য ইউনিয়ন ক্যাবিনেট, অপশান এ ইউনিয়ন ক্যাবিনেট, অপশান বি দ্য পার্লামেন্ট, অপশান সি দ্য সুপ্রিম কোর্ট, অপশান ডি দ্য ল কমিশন। এটাও আমরা আগের সেটা আলোচনা করেছিলাম যে ভারতের নাগরিক কে হতে পারেন বা কীভাবে হতে পারেন সেটা নিয়ে প্রেসক্রাইব করবেন কারা? পার্লামেন্ট করবে। এখানেও তাই বলছে, একই কথা বলছে যে ভারতের নাগরিকত্ব পাওয়ার অধিকারটা, এটাকে রেগুলেট করে কারা? কারা এটাকে পর্যালোচনা করে? পার্লামেন্ট করে। তাহলে এখানে অপশান বি হচ্ছে রাইট আনসার। 6 দাগের কোশ্চেনের অপশান বি, দ্য পার্লামেন্ট হচ্ছে রাইট আনসার। এবার আমরা চলে আসি পরবর্তী কোশ্চেনে 7 নম্বর, ইন হুইচ পার্ট অফ দ্য কনস্টিটিউশন ডিল উইথ সিটিজেনশিপ আর মেনশন? এটাও একটু আগে বলা হলো যে পার্ট 2, তাহলে এখানে অপশান এ আছে দেখুন পার্ট 1, অপশান বি পার্ট 2, অপশান সি পার্ট 3, অপশান ডি পার্ট 4। তাহলে সঠিক আনসার হবে অপশান বি পার্ট 2। এরপর আমরা চলে আসি ম্যাচ, একটা লিস্ট ম্যাচ করতে দেওয়া আছে, এদিকে কিছু প্রভিশন আছে আর এদিকে কিছু আর্টিকেল আছে, ম্যাচ করতে হবে। রাইট অফ সিটিজেনশিপ অফ সার্টেন পারসন হু হ্যাভ মাইগ্রেটেড টু ইন্ডিয়া ফ্রম পাকিস্তান, পাকিস্তান থেকে মাইগ্রেটেড হয়ে একজন ব্যক্তি সে এসছে ইন্ডিয়াতে, সেক্ষেত্রে এখানে কোন আর্টিকেলটা হবে? অপশান এখানে হচ্ছে আর্টিকেল 6। একজন ব্যক্তি তিনি ভারতে এসছেন পাকিস্তান থেকে মাইগ্রেটেড হয়ে, তিনি নাগরিকত্ব পাবেন কোন ধারা অনুসারে? এটা কিন্তু আর্টিকেল 6 হবে। পার্সন ভলেন্টিয়ারি অ্যাকোয়ারিং সিটিজেনশিপ অফ এ ফরেন স্টেট নট টু বি সিটিজেন, তাহলে একজন ব্যক্তি যিনি স্বেচ্ছায় অন্য একটি দেশের নাগরিকত্ব নিয়েছেন, তিনি কিন্তু আর ভারতের নাগরিক থাকতে পারবে না, তার ভারতের নাগরিকত্বটা চলে যাবে। এটা কত নম্বর আর্টিকেলে আছে? এটা কিন্তু আছে 5 দাগে দেখুন আর্টিকেল 9, আর্টিকেল 9-এ কিন্তু এটা আছে। সিটিজেনশিপ অ্যাট দ্য কমেন্সমেন্ট অফ দ্য কনস্টিটিউশন, ভারত যখন সংবিধানের সূচনাকালে, ভারতের সংবিধানের সূচনাকালে যারা ভারতে ছিলেন তারা সবাই ভারতের নাগরিক। এটা কোথায় আছে? এটা কিন্তু আছে আর্টিকেল 5 নম্বর আর্টিকেল, অর্থাৎ 1 দাগে যেটা আছে আর্টিকেল 5-এ এটা আছে। তারপরে বলছে কি, রাইট অফ সিটিজেনশিপ অফ সার্টেন মাইগ্রেন্ট টু পাকিস্তান, যারা ভারত থেকে মাইগ্রেন্ট হয়ে পাকিস্তানে চলে গেছিলো সার্টেন নির্দিষ্ট সময়ের জন্য, তারা কিন্তু পরে আবার রিটার্ন করেছিল। একটু আগে আপনাদেরকে বললাম যে 7 নম্বর আর্টিকেলে আছে, তাহলে এক্ষেত্রে কিন্তু এটা হবে 7 নম্বর আর্টিকেল। তাহলে কী কী আমাদের হলো? 1-এরটা হলো, 8টা হয়ে যাচ্ছে কি, হু হ্যাভ বিন মাইগ্রেটেড টু ইন্ডিয়া ফ্রম পাকিস্তান, পাকিস্তান থেকে যখন মাইগ্রেট হয়ে ভারতে আসছে ওটা হয়ে যাচ্ছে আর্টিকেল 6, অর্থাৎ এটা হয়ে যাবে 3। বি ভলেন্টারি রিটায়ারমেন্ট, এটা হয়ে যাবে 5, বিটা হয়ে যাবে 5। সি সিটিজেনশিপ অফ দ্য কমেন্সমেন্ট অফ দ্য কনস্টিটিউশন, এই সিটা হয়ে যাবে 1। আর ডি রাইট অফ সিটিজেনশিপ অফ সার্টেন মাইগ্রেন্ট টু পাকিস্তান, ডিটা হয়ে যাবে আর্টিকেল 7। তাহলে আমরা এখানে যদি অপশান দেখি, এখানে রাইট আনসার হয়ে যাবে ডি-এরটা, A3, B5, C1, D2।
পরবর্তী কোশ্চেন 9 দাগের, অ্যাকর্ডিং টু সিটিজেনশিপ অ্যাক্ট 1955 হুইচ অফ দ্য ফলোয়িং ওয়েজ ক্যান আ পারসন লস সিটিজেনশিপ অফ ইন্ডিয়া। এটা আগে সেটাও আমরা আলোচনা করেছি কীভাবে ভারতের একজন নাগরিক তার নাগরিকত্ব বাতিল হতে পারে। নাগরিকত্ব আইন 1955 সালের নাগরিকত্ব আইন অনুসারে, সিটিজেনশিপ অ্যাক্ট 1955 অনুসারে একজন ভারতীয় নাগরিকের নাগরিকত্ব কীভাবে বাতিল হতে পারে। বাই রিনাউন্সিয়েশন, অর্থাৎ সে ছেড়ে চলে গেল, ত্যাগ করে চলে গেল নাগরিকত্ব। বাই টার্মিনেশন, সে অন্য একটা দেশের নাগরিকত্ব নিল, সাথে সাথে অটোমেটিক্যালি তার এটা চলে যাবে। সে স্বেচ্ছায় অন্য কোনো দেশের নাগরিকত্ব নিল, সাথে সাথে তার নাগরিকত্ব এখান থেকে বাতিল হয়ে যাবে। এটাই আমরা দেখেছিলাম 9 নম্বর আর্টিকেল, একটু আগে আমরা আলোচনা করলাম যে একজন ব্যক্তি স্বেচ্ছায় ভলেন্টিয়ারি সে অন্য একটা দেশের সিটিজেনশিপ নিয়ে চলে যাচ্ছে, তাহলে সে আর ভারতের সিটিজেন থাকবে না, অটোমেটিক তার সিটিজেনটা টার্মিনেশন হয়ে যাবে। এটা 9 নম্বর আর্টিকেলে আছে। আচ্ছা, 3 নম্বর কী বলছে, বাই ডিপ্রাইভেশন, অর্থাৎ তার নাগরিকত্ব বাতিল হয়ে যাবে। তাহলে এখানে তিনটাই ঠিক, তিনটেই যেহেতু ঠিক, সেক্ষেত্রে আমাদের অপশান কী আছে দেখুন, অপশান এ আছে 1 এবং 2, অপশান বি 2 এবং 3, অপশান সি হচ্ছে 1, 2, 3, অপশান ডি হচ্ছে 1 and 3, 1 এবং 3। এখানে সঠিক আনসার তাহলে হয়ে যাবে অপশান সি 1, 2 এবং 3। এবার 10 দাগের কোশ্চেন নিয়ে আলোচনা করা যাক। কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্টগুলো দেখা যাক। অরিজিনালি দ্য সিটিজেনশিপ অ্যাক্ট 1955 অলসো প্রোভাইডেড ফর কমনওয়েলথ সিটিজেনশিপ। যেটা আমাদের 1955 সালের যে সিটিজেনশিপ অ্যাক্ট ছিল সেটা অ্যাকচুয়ালি কমনওয়েলথ সিটিজেনশিপের কথা বলেছে। আচ্ছা, 2 নম্বর স্টেটমেন্ট কি, দ্য প্রভিশন অফ কমনওয়েলথ সিটিজেনশিপ ওয়াজ রিপেলড বাই সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2005। তাহলে কি বলতে চাইছে, প্রথম যেটা আমাদেরকে বলছে, ফার্স্ট স্টেটমেন্ট আমাদেরকে যেটা বলছে যে আমাদের যে সিটিজেনশিপ অ্যাক্ট 1955 সালের যে সিটিজেনশিপ অ্যাক্ট ছিল, সেই সিটিজেনশিপ অ্যাক্ট অনুসারে আমাদেরকে কমনওয়েলথ সিটিজেনশিপের ধারণা দেওয়া আছে ওই অ্যাক্টটার মাধ্যমে। একদমই ঠিক, এটা কমনওয়েলথ সিটিজেনশিপের ধারণাই কিন্তু প্রদান করছে। এবং এই কমনওয়েলথ সিটিজেনশিপ এটা রিপিল্ড হচ্ছে, অর্থাৎ সংশোধন হচ্ছে, এটা বাতিল হয়ে যাচ্ছে কবে, নেক্সট স্টেটমেন্ট এটা দেওয়া আছে 2005 সালে বলছে বাতিল হচ্ছে না, এটা কিন্তু ভুল দেওয়া আছে, 2005 সালে নয়, এটা 2003 সালে বাতিল হয়ে যায়। তাহলে আমাদের যে সিটিজেনশিপ অ্যাক্ট ছিল 1955, সেটা কিন্তু ইন্ডিয়ান সিটিজেনশিপ নয়, সেটা ছিল কমনওয়েলথ সিটিজেনশিপ, এবং সেটা পরে 2003 সালে কিন্তু সেই কমনওয়েলথ সিটিজেনশিপের ধারণা বাতিল হয়ে যাচ্ছে। তাহলে এক্ষেত্রে অপশান স্টেটমেন্ট 1 ঠিক, স্টেটমেন্ট 2 রং। তাহলে হুইচ অফ দ্য স্টেটমেন্ট গিভেন ইজ অর আর কারেক্ট। অপশান এ আছে only 1, অপশান বি only 2, অপশান সি both 1 and 2, অপশান ডি neither 1 nor 2। সেক্ষেত্রে সঠিক আনসার হচ্ছে অপশান এ only 1। বন্ধুরা, সিটিজেনশিপের যে আমরা দুটো সেট আলোচনা করলাম, সেকেন্ড সেটের অর্থাৎ শেষ যে সেটটা, তার এই 10 কোশ্চেনটা ছিল শেষ কোশ্চেন। সো ভিডিও আজকের মতো এখানেই শেষ। নমস্কার।